তাহলে বন্ধুরা আজকে আমরা জানবো ডাইজেস্টিভ পরিপাক বা হজম কাকে বলে। হজমটা কি, পরিপাকটা কি, ডাইজেস্টিভটা কী জিনিস। আমরা প্রাত্যহিক জীবনে যা কিছু খাই তা বিভিন্ন শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে শক্তি দান করে, শরীরে এনার্জি দান করে এবং বাকি অংশটিকে পায়ুপথ দ্বারা বের করে দিই। এরই নাম হচ্ছে ডাইজেস্টিভ বা পরিপাক বা হজম। কেন করি ডাইজেস্টিভটা কেন করি আমরা? আমাদের কাজ হচ্ছে জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত করা এবং কোষস্থ করা, প্রত্যেক কোষে কোষে পৌঁছে দেওয়া। সাপোজ ধরি আমরা খেলাম চাল, ভাত যে খেলাম, তো ভাত কি প্রত্যেক কোষে কোষে গিয়ে পৌঁছে যায়? কোষে কোষে গিয়ে কি শক্তিদান করে? না বন্ধুরা, তা হয় না। প্রত্যেক কোষে কোষে গিয়ে ভাত শক্তিদান করে না। এবং ভাতে থাকে কি, কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটও কি শক্তিদান করে? না, কার্বোহাইড্রেটও হচ্ছে জটিল রূপ। সরল রূপ করতে হবে, সরল রূপ করে বিশেষণযোগ্য করতে হবে এবং কোষস্থ করতে হবে। তাহলে আমরা যা প্রাকৃতিক জীবনে খাই, কী খাই? কার্বোহাইড্রেট খাই। যা কিছুই খাই না কেন তার মধ্যে চারটা জিনিস থাকে। কী থাকে? প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট, দ্বিতীয় ফ্যাট, তৃতীয় প্রোটিন, চতুর্থ নিউক্লিক অ্যাসিড। আমরা যা খাই তার মধ্যে কী থাকে? কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে, প্রোটিন থাকে বা নিউক্লিক অ্যাসিড থাকে। এগুলো হচ্ছে জটিল রূপ। এর থেকে সরল রূপে পরিবর্তন করতে হবে, সরল ও বিশেষণযোগ্য করতে হবে এবং তা থেকে প্রত্যেক কোষস্থ হয়ে যাবে এবং এনার্জি আমাদের আমাদের শরীরে এনার্জি চলে আসবে। তাহলে কার্বোহাইড্রেট থেকে পলিস্যাকারাইড থাকে। কার্বোহাইড্রেট কী থাকে? পলিস্যাকারাইড। তা থেকে আমরা আগে করতে হবে মনোস্যাকারাইড। এটা জটিল রূপ, এটা সরল রূপ। এটা জটিল রূপ, এটা সরল রূপ। পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড। তো বন্ধুরা, ফ্যাটে কী থাকে? ফ্যাটে থাকে ট্রাইঅ্যাসিড গ্লিসারয়েড। তা থেকে সরল রূপ পরিণত করব ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। এবং প্রোটিনে থাকে প্রোটিন থেকে আমরা তৈরি করব অ্যামাইনো অ্যাসিড, সরল রূপ অ্যামাইনো অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি করব ইনটু বেস প্লাস সুগার। এগুলো হচ্ছে সরল রূপ। এই সরল রূপে পরিবর্তন করব এবং সরল রূপ পরিবর্তন হলে প্রত্যেক কোষস্থ হয়ে যাবে এবং এনার্জি, আমরা শরীরে এনার্জি পেয়ে যাব। তো এটি হচ্ছে আমরা সাধারণত জীবনে যা খাই, ফলমূল, সবজি, শাকসবজি, মাংস যা খাই তার মধ্যে এই চারটার জিনিসই থাকে। চারটার মধ্যে দুটো থাকতে পারে, একটাও থাকতে পারে। কোনোটাতে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, কোনোটাতে ফ্যাট আছে, এরকম থাকে। যেমন উদাহরণস্বরূপ নিয়ে নিই, মাংসতে কী থাকে? মাংসতে থাকে ফ্যাট। আমরা আলু সবজি খাই বা ভাত খাই, তো কী থাকে? কার্বোহাইড্রেট ও প্রোটিন থাকে, ঠিক আছে? এবং কিছু সংখ্যক নিউক্লিক অ্যাসিড থাকে কোনো সবজিতে। তো এটাই হচ্ছে প্রসেস। আমাদেরকে জটিল রূপ থেকে সরল রূপে নিয়ে যেতে হবে, আর সরল রূপে নিয়ে গেলে আমাদের শরীরে কোষস্থ হয়ে যাবে। এবার বুঝি পরিপাকতন্ত্র কি। পরিপাকতন্ত্র তো বন্ধুরা, পরিপাকতন্ত্র কাকে বলে? আমরা যে খাবারটা খাই, যে খাবারটা যে পরিপাক হতে, হজম হতে যা সাহায্য করে, যে রাস্তা দিয়ে যায় হজম করতে, যে গ্রন্থি সাহায্য করে, তা সব কিছু নিয়ে তৈরি হয় পরিপাকতন্ত্র। তাহলে পরিপাকতন্ত্র দুটা পার্ট, এক পৌষ্টিক নালী, दूसरा पौष्टिक ग्रंथि। एक पौष्टिक नाली, द्वितीय पौष्टिक ग्रंथि। तो पौष्टिक नाली और पौष्टिक ग्रंथिटा कि? पौष्टिक नाली যে নালীগুলো পড়ে ডাইজেস্টিভের সময় পরিপাক করতে পরিপাক হতে গিয়ে যে নালীগুলো পড়ে, যে থলিতে থাকে, যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তাগুলোকে হলো পৌষ্টিক নালী। মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত, পায়ুপথ পর্যন্ত, মুখ থেকে
পায়ু পথ পর্যন্ত যা পথ যে পথে যায় সেগুলো হচ্ছে পৌষ্টিক নালী। তাহলে পৌষ্টিক নালীর মধ্যে প্রথমে কি আসছে? মুখ, দ্বিতীয় আসছে মুখবিবর, প্রথম তো মুখ, মুখবিবর, মুখছিদ্র, মুখছিদ্র, দ্বিতীয় মুখবিবর, তৃতীয় গলবিল। মুখছিদ্র, এই যে মুখছিদ্র আছে আমাদের, এটাকে বলা হয় মুখছিদ্র। মুখবিবর বলতে এই যে বলে জিবার উপরে যেটি মুখবিবর আছে, মুখবিবর। এবং গলবিল কোনটাকে বলছে? গলবিল বলছে শ্বাসনালী এবং মুখবিবর যে জায়গাতে জড়িত হয়, যে জায়গাতে আমাদের শ্বাসনালী, ছোট করে একটা ছবি এঁকে দিই। বন্ধুরা আমি আঁকতে জানি না, কেউ মাইন্ড নেবেন না। এই যে শ্বাসনালী এবং মুখবিবর যে জায়গাতে মিলিত হলো তাকে বলা হয় গলবিল, তাকে বলা হয় গলবিল। তারপর গলবিলের পর চলে যায় ফুড পাইপ। ফুড পাইপ বলতে খাদ্যনালী, খাদ্যনালী। 5 পাকস্থলী, 6 পাকস্থলী পর্যায় ক্ষুদ্রান্ত্র, 7 বৃহদান্ত্র। তাহলে এটি হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক গ্রন্থি কাকে বলে? এই যে ডাইজেস্টিভ করতে বা হজম করতে যে গ্রন্থিগুলো সাহায্য করে, মানে যেগুলো রস তৈরি করে, বিভিন্ন ধরনের রস তৈরি করে, এনজাইম তৈরি করে, যেগুলোকে ভাঙতে সাহায্য করে, জটিল খাদ্য থেকে সরল খাদ্য করতে সাহায্য করবে, যে রসগুলো বা এনজাইমগুলো সাহায্য করবে, সেই গ্রন্থি আমাদের হজম করতে সাহায্য করে, এমন এমন পাচক রস বা এনজাইম তৈরি করবে এবং নিঃসরণ করবে। ঠিক আছে, তাহলে পৌষ্টিক গ্রন্থির মধ্যে কী পড়ছে? প্রথমে পড়ছে লালা রস, লালা গ্রন্থি, লালা গ্রন্থি। দ্বিতীয় লালা গ্রন্থি কোথায় থাকে? লালা গ্রন্থি 3 জোড়া আছে আমাদের বডিতে। লালা গ্রন্থি 3 জোড়া, মুখেই আছে 3 জোড়া লালা গ্রন্থি। একটা কানের নিচে এখানে আছে 1 জোড়া, 2 টাঙের নিচে আছে, আর এখানে আছে 1 জোড়া, 3 জোড়া লালা গ্রন্থি আছে। ঠিক আছে। দ্বিতীয় যকৃৎ বা লিভার, যকৃৎ বা আমরা জানি লিভার যাকে বলি। লিভার কাকে বলে? আমাদের গ্রাম্য ভাষায় কাকে বলে? লিভার, কলজি যাকে বলা হয়, কলেজি, কলেজিকেই লিভার বা যকৃৎ বলা হয়। এটাও কী কাজ করে? আমাদের হজম করাতে সাহায্য করে। লিভারে কি থাকে? লিভার আমাদেরকে পিত্তরস দেয়, পিত্তরস তৈরি করে পিত্তথলিতে জমা রাখে এবং যখন প্রয়োজন হয় সেখান থেকে পিত্তরস নিঃসরিত হয়। ঠিক আছে, তাহলে লিভারের পর পড়ে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, অগ্নাশয় বা প্যানক্রিয়াস। তারপর পাকগ্রন্থি, পাকগ্রন্থি এবং 5 পাকগ্রন্থি ও 5 আন্তরিক গ্রন্থি। পাকগ্রন্থি কাকে বলে? পাকস্থলীতে যে পাকস্থলীতে পেটের মধ্যে পাকস্থলী থাকে, পেটে পাকস্থলীতে যে গ্রন্থি আছে তাকে বলা হয় পাকগ্রন্থি। এবং আন্তরিক গ্রন্থি ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের মধ্যে যে বৃহদান্ত্রের মধ্যে যে গ্রন্থিগুলো রয়েছে সেগুলোকেই বলা হয় আন্তরিক গ্রন্থি। মানে অন্ত্রের মধ্যে যা গ্রন্থি যে গ্রন্থি যেগুলো গ্রন্থি আছে সেই গ্রন্থিগুলোকে বলবো আন্তরিক গ্রন্থি। তো এটি আমাদের মেন পৌষ্টিক নালী ও এটি আমাদের মন পৌষ্টিক গ্রন্থ। তো আমাদের এই যে খাবার আসলো ফুড পাইপ, এই যে আমাদের ফুড পাইপ, এটাকে ফুড পাইপ বলবো। ফুড পাইপের সামনে কিন্তু এটা আছে একটা
গ্লোটিস, একে বলা হয় গ্লোটিস, এবং এটাকে বলে শ্বাসনালী। এটা হচ্ছে আমাদের শ্বাসনালী। শ্বাসনালী এবং খাদ্যনালী কিন্তু আলাদা আলাদা। শ্বাস এক জায়গা থেকে একটা নালী দিয়ে যায় এবং খাদ্য আরেকটা নালী দিয়ে যায়। আর এখানে গ্লোটিসের উপরে থাকে কি, এটার নাম হচ্ছে গ্লোটিস। শ্বাসনালীর প্রবেশপথকে গ্লোটিস বলা হয়, এবং গ্লোটিসের উপরে থাকে ছোট্ট থেকে এপিগ্লোটিস। কি থাকে? এপিগ্লোটিস। এপিগ্লোটিস কী কাজ করে? এপিগ্লোটিস ঢাকনা হিসাবে কাজ করে। ঢাকনা হিসাবে কেমন? যেরকম খাদ্য যদি গ্লোটিসের মধ্যে না যায়, তো এপিগ্লোটিসটা ঢাকনা হিসাবে কাজ করে, যাতে শ্বাসনালীতে খাবার না যায়। শ্বাসনালীতে যদি খাবার চলে যায়, তাহলে মানুষ মারা পর্যন্ত যেতে পারে। এই যে শ্বাসনালীতে যখনই খাবার খেলি, এই তো খেতে খেতে কাশতে লেগে যায়, আমাদের গ্রাম্য ভাষাতে বলে সড়কিয়ে যায়। এই যে সড়কিয়ে যাওয়া বা কাশতে লাগা খেতে খেতে, এর কিসের জন্য হয়? এই যে শ্বাসনালীর মধ্যে খাবার অল্পটুকু যদি খাবার চলে যায়, তখনই আমরা সড়কিয়ে যাই বা কাশতে লেগে যায় খাবারের মধ্যে, এবং সেই খাবারটাকে বের করার চেষ্টা করে আমাদের বডি। তাহলে মানে কি বুঝলাম? এপিগ্লোটিস আমাদেরকে খাদ্যকে শ্বাসনালীতে যেতে রক্ষা করে, শ্বাসনালীতে যাওয়ার থেকে বাধা দেয়। খাবার তাহলে ফুড পাইপে আসলো, ফুড পাইপে এসে কিন্তু এটা হচ্ছে স্টোমাক, পাকস্থলী। এটি হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র, ও এটি হচ্ছে আমাদের বৃহদান্ত্র। এখানে একটি অ্যাপেন্ডিক্স নামক অংশ থাকে। এই যে খাবার খেলাম, খাবার খেয়ে আমাদের স্টোমাকে এসে পৌঁছালো। স্টোমাকে এসে পৌঁছানোর পর এখানে আছে লিভার, এবং এখানে আছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। অগ্নাশয় থেকে কিছু কিছু এনজাইম, কিছু কিছু রস তৈরি করে নিঃসরণ করে, এবং লিভার কিছু কিছু রস কি পিত্তরস নিঃসরণ করে পিত্তথলিতে স্টক রাখে। এখানে আছে পিত্তথলিতে স্টক রাখে, এবং যখন যখন প্রয়োজন হয় নালীর মাধ্যমে, নালীর মাধ্যমে যায়। এটার জন্য একে এক্সোক্রাইন বলে, ঠিক আছে? নির্দিষ্ট নালীর মাধ্যমে পৌঁছায়। নালীর মাধ্যমে এখান থেকে পিত্তরস খরিত হয়, এবং প্যানক্রিয়াস থেকে বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের রস খরিত হয়ে হজম করায়। ডাইজেস্ট হওয়ার পর আমাদের পৌঁছিয়ে দেয় ক্ষুদ্রান্ত্রে বিভিন্ন ধরনের আন্তরিক গ্রন্থি রয়েছে, এবং আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস বের হয়। পাকস্থলীতেও কিছু ধরনের পাক গ্রন্থি রয়েছে। পাক গ্রন্থি থেকেও গ্যাস্ট্রিক জুস, যেরকম HCl খরিত হয়, HCl খরিত হয়ে কিছুটা হজম করায়, এবং হজম করানোর পর পৌঁছিয়ে দেয় ক্ষুদ্রান্ত্রে। প্রায় সব খাবারেরই সেখানে ক্ষুদ্রান্তে গিয়েই কিন্তু আমাদের ডাইজেস্ট হয়, এবং জটিল খাদ্য থেকে সরল খাদ্যতে রূপান্তরিত হয়, এবং ক্ষুদ্রান্ত থেকে শোষণ করে, আমাদের শরীরে শোষণ করে প্রত্যেক কোষে কোষে পৌঁছিয়ে দেয় এনার্জি। তাহলে মেন জিনিসটা কি? মেন জিনিস ক্ষুদ্রান্ত্রই খেলা করে। মেন জিনিস ক্ষুদ্রান্ত্রে মানে আমাদের শক্তিতে এনার্জি যে প্রডিউস করে, তো ক্ষুদ্রান্ত্র থেকে মানে কি জটিল খাদ্য থেকে সরল খাদ্যতে রূপান্তরিত করে, এবং ওখান থেকেই রক্তবাহকের মাধ্যমে গিয়ে পুরো শরীরে এনার্জি দান করে। তো যখন আমাদের লুজ মোশন হয়, একটা কথা, আমাদের যখন লুজ মোশন হয়, তখন একদম যে ক্লান্ত হয়ে পড়ি, শরীরে এনার্জিলেস। কেন? কারণ লুজ মোশন হলে ক্ষুদ্রান্ত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, বা কোনো ইনফেকশন হয়ে যায় ক্ষুদ্রান্ত্রে, তখনই গিয়ে আমাদের লুজ মোশন বা পাতলা পায়খানা শুরু হয়ে যায়। তার জন্যই এই পাতলা পায়খানা বা লুজ মোশন বেশি দিন ধরে যদি চলে, তো মারাত্মক কেস অবস্থা হয়ে যায়। পেশেন্টের যদি অনেক দিন ধরে, যদি 3 থেকে 4 দিন টানা লুজ মোশন হয়, তাহলে সে পেশেন্ট মরার অবস্থায় চলে যাবে। ঠিক আছে? তো ক্ষুদ্রান্ত্র খুব ইম্পর্ট্যান্ট জিনিস।